শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে শুনতে পাবেন, এবং মা এবং পুত্র একসঙ্গে এক মঞ্চে, এটা সম্ভবত প্রথম, মানে বিদেশের মাটিতে এটা প্রথম। ফলে আরো কৌতূহল বেশি তৈরি হয়েছে। এর সঙ্গে ধরুন নিউ ইয়র্ক থেকে এসছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি হিউম্যান রাইটস এর সংগঠনের কর্ণধার। তিনি এর আগে যা ভারতের প্রেস ক্লাবেতে অনুষ্ঠান করেছিলেন। তার সঙ্গে থাকবেন আমি শুনেছি যে আমাদের সাবেক উচ্চ শিক্ষামন্ত্রী মাহফেল ভাই, তিনিও থাকবেন, এবং ইউনুস ফাইল নামে যিনি সম্প্রতি একটি বই লিখেছেন সেই পলাশ, তিনিও যুক্ত হবেন, তিনিও থাকবেন। এর সঙ্গে থাকবেন অলরাউন্ডার ক্রিকেটার, বাংলাদেশ যে জন্ম দিয়েছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব, সাকিবেরও থাকার কথা। তবে সব মিলিয়ে একটা অসাধারণ, মানে যাকে বলা হয় ইংরেজিতে বলতে গেলে বলতে হয় অসাধারণ একটা স্পেকট্যাকল, যেটা দেখার অপেক্ষায় এখন গোটা দুনিয়া। কারণ এইটা আলোড়ন তুলেছে সর্বত্র, এবং এমনকি বিদেশ থেকেও অনেকে আমাকে ফোন করে জানতে চাইছে সময়টা বলবেন। একটা সময়টা যে 6:30 এই কারণেই করা হয়েছে যে বহু বিদেশে, পশ্চিমা দেশে, ইউরোপে হয়তো আরো বেশি ভোর হবে, কিন্তু আমেরিকায় সবে ভোর হতে শুরু করবে। ফলে সেই জন্য পশ্চিমা দেশগুলিতে যারা রয়েছেন তারাও এটা দেখতে পারবেন। ফলে এখন দেখা যাক শেষ বাংলাদেশের বর্তমান সরকার শেষ আরো কোন রকম অস্ত্র তারা প্রয়োগ করেন কিনা এটাকে বানচাল করার জন্য। কিন্তু সেটা হলে সেই আবার সেই গান গাইতে হবে, ওরা ভয় পেয়েছে পল্লব স্যার। এই প্রোগ্রামটিতে আসলে শেখ হাসিনা আসবেন ভার্চুয়ালি, অডিও অডিও বক্তব্য নিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ, তিনি অডিওতে বলবেন। এটা অযথা, মানে কিছু বাংলাদেশের মানুষ না অযথা বিভ্রান্তি করেন, তার সঙ্গে কিছু আওয়ামী লীগের নেতারাও বিভ্রান্তি করে দেন। তারা ভার্চুয়ালি আসবেন। আর তাকে তিনি, সোজা কথা হচ্ছে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি, তিনি নিজে বলেছেন যে তিনি অডিওতে আসবেন এবং তাকে দেখা যাবে না। হ্যাঁ, একটাই ফারাক আছে, সেটা হচ্ছে তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর একটা অনুষ্ঠান আছে, সেটা একটা নতুনত্ব। কিন্তু তিনি যতক্ষণ প্রোগ্রাম চলবে তিনি কিন্তু অনলাইনে ততক্ষণ অ্যাভেলেবেল থাকবেন, ততক্ষণ থাকবেন। এবং নিরাপত্তার কারণে তাকে তিনি ভিডিও থেকে আসবেন না, কারণ যেখানে তিনি আছেন সেই স্থানটি ওই জঙ্গিদের সুবিধা করে দেওয়ার জন্য ওটা বলে দেওয়া যাবে। ফলে বাকিরা যে জায়গায় আক্ষেপ করুন, কিন্তু আপনাদের মহৎ উদ্দেশ্য সাধিত হবে না। আপনারা ওনাকে এখানে ভারতের যে নিরাপত্তা গেরাটোপে আছেন এটা টপকে তার আপনারা মানে পেশাগুলো স্পর্শ করতে পারবেন। সুতরাং সেটা ভেবেই তার নিয়ে যা কিছু সমালোচনা করুন। এমনকি আমি দেখেছি একটা সময় আওয়ামী লীগের অনেক ভক্ত তারাও সমালোচনা করতো, আর কেন আসছেন না। আসলে বুঝতে পারছি প্রত্যেকের অত্যন্ত আগ্রহ তাকে একবার চোখের দেখা দেখার, কিন্তু কয়েক মাস অপেক্ষা করুন, ডিসেম্বরে তো দেখতেই পাবেন। আমি এই জিনিসটা একাধিকবার ব্যাখ্যা করেছি যে আজকের প্রযুক্তি প্ল্যাটফর্মের কল্যাণে একটা ভিডিও বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে পৃথিবীর কোন প্রান্তে তিনি আছেন। এই সীমাবদ্ধতার কারণে, নিরাপত্তা জনিত কারণেই শেখ হাসিনা সরাসরি ভিডিওতে আসবেন না। দর্শকদের জন্য এটি বার্তা। আপনি কি কোনো আভাস পেয়েছেন যে শেখ হাসিনা কি ধরনের কথা বলবেন বা কি ঘোষণা করবেন বা কিছু এরকম কিছু কি আভাস পেয়েছেন? আবাস বলতে দেখুন, অনুষ্ঠানটার যে শিরোনামটা ইংরেজিতে লেখা হয়েছে হোমকামিং, অর্থাৎ শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন। সুতরাং এই স্বদেশ প্রত্যাবর্তনটা তিনি আরো একবার বলবেন। কবে তিনি যাচ্ছেন আমি জানি না, নির্দিষ্ট দিন বলবেন কিনা এখনো জানি না, কিন্তু আমার যেমন ব্যক্তিগত অনুমান 6ই ডিসেম্বর, যেটা ভারত বাংলাদেশ মৈত্রী দিবস, যেদিন প্রথম ভারত সরকার বাংলাদেশের জায়মান সরকারকে স্বীকৃতি দিয়েছিল আনুষ্ঠানিকভাবে, সেই দিনটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ দিন। তার থেকে 10 দিন পরে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল। ফলে 16ই ডিসেম্বর এবার কারা আত্মসমর্পণ করেন সেটাও দেখার বিষয় আছে। আর তিনি কিভাবে যেতে পারেন তার একটা আভাস ইঙ্গিত দিতে পারেন।
এবং তিনি নেতা নেত্রী সঙ্গে নিয়ে যাবেন কিনা সেটা সম্পর্কে একটা আলোকপাত করতে পারেন। সাংবাদিকরা যদি যা যেতে চান তাদের নিয়ে তিনি যাবেন কিনা সে বিষয়ে আলোকপাত করতে পারেন। এবং তিনি বাংলাদেশের যে রাজনীতির কথা, তো আমি জানি না তারা রাজনীতি বলতে কি বোঝেন। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তিনি কেন যেতে চাইছেন সেটা ব্যাখ্যা করবেন। তিনি ক্ষমতার প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছেন না, এটা ভুল ধারণা। তারেক রহমান তখনই দেশে এসেছিলেন যখন তিনি নিশ্চিত হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তাই না? আর তার তো তিনি তো শেখ হাসিনা তো কোনো মুচলেখা দিয়ে আসেননি যে আমি বিদেশে আছি কিন্তু রাজনীতি করবো না। কেউ কেউ তো মুচলেখা দিয়ে গিয়েছিলেন না 111 সরকারের কাছে, রাজনীতি করিব না, সেই শর্তে তাকে যেতে দেওয়া হয়েছিল বিদেশে। বিদেশে থেকে তিনি রাজনীতি করেছেন। এবং রাজনীতির এক একটা ব্যাখ্যা। এখন তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা, মানুষের দুর্দশা, তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন সেই বাংলাদেশের আজকের কি অবস্থা, সেই নিপীড়িত দুস্থ মানুষের জন্য তার কাছে মনে হয়েছে এই দিল্লির, নয়াদিল্লির আরাম কেদারা এটা কোনো সঠিক জায়গা নয়, সঠিক স্থান নয়। এভাবে তিনি কতদিন থাকবেন? থাকা সম্ভব নয়। তিনি যদি মানুষের থাকতো, তো আপনারাই তাকে তো উপাধি দিয়েছেন জননেত্রী। তো জননেত্রী জনতার যে বেদনা, জনতার যে বেদনা, জনতার যে কষ্ট, সেটার জন্য তাদের সমব্যথী হওয়ার জন্য, এরকম নয়, এরকম ভুল ধারণা হয়তো অনেকের হতে পারে তিনি পৌঁছে যাবেন তাবেন আর মানুষের কষ্ট দুর্গ সব লাঘব হয়ে যাবে, তা হয়তো নয়। কিন্তু সমবেদনা জানানো, তার পাশে গিয়ে দাঁড়ানো যে আমি তোমাদের সঙ্গে আছি, তাতে আমার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আমি আছি, এই বার্তাটা তিনি দিতে চান। এটাকে যদি কেউ বলেন যে রাজনীতি, তিনি কোনো সরকার উৎখাত করার বার্তা দেবেন বলে আমার মনে হয় না। দেওয়া আমার মতে হয় দেওয়া উচিত না। এবং তিনি আমার থেকে কেন, তিনি অনেক প্রাজ্ঞ কূটনীতিবিদ, তিনি পৃথিবীর সব থেকে বেশি সময়ের তিনি প্রধানমন্ত্রী, তাও একজন নারী প্রধানমন্ত্রী। ফলে তার বেদনা, তার সমবেদনা যে কোনো পুরুষ নেতার থেকে ভিন্ন হয়। তিনি তো সকলের মাতৃস্ব ব্যাপারটা তার মধ্যে একটা আচরণ আছে, ভূমিকা আছে না। ফলে সেই মায়ের স্নেহ নিয়ে তিনি বাংলাদেশের জনতা, তার সন্তানদের কাছে যেতে চান। এটার জন্য রাজনীতি নেই। তিনি কখনোই বলবেন না, আমার মনে হয় না যে তারেক রহমান সরকারকে উৎখাত করুন করে আমাকে বসিয়ে দিন, এরকম নয়। সেটা তো ভবিষ্যতের বিষয়। এখন নির্বাচিত একটা সরকার আছে, নির্বাচিত সরকার থাকুক, তারা মানুষের জন্য কাজ করুন। যদি কাজ না করতে পারেন, মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে সরিয়ে দেবে। কিন্তু শেখ হাসিনা কোন জন উত্থানের কোন রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি মানুষের সমর্থনে, মানুষের ব্যালটের সমর্থনে তিনি ক্ষমতায় যদি আসতে পারেন তো আসবেন। কিন্তু তিনি কোনো অনৈতিক, অগণতান্ত্রিক উপায় ট্রেন জ্বালিয়ে দেওয়া, বাস জ্বালিয়ে, যে কাণ্ডগুলো আগে আপনারা বাংলাদেশে দেখেছেন, সেটাই শেখ হাসিনা বিশ্বাস করেন না। তিনি গণতান্ত্রিক পথেই মানুষের সঙ্গে নিয়ে তিনি একটি গণ আন্দোলন গড়ে তুলতে চান। সেটা সরকার উৎখাতের জন্য নয়, মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য। মানুষকে জাগ্রত করতে চান। আমরা এটাই বুঝি যে মানুষ যে আজকে দুর্দশার মধ্যে আছে, এই দুর্দশা নিয়ে সচেতনতা এবং জাগ্রত করতে চান। আপনি বিভিন্ন সময় আপনার সাক্ষাৎকারে বিভিন্ন সময় বলেছেন যে শেখ হাসিনা কোন পথে আসবেন, কিভাবে আসবেন। তো আপনার সঙ্গে যখনই আমরা যুক্ত হই তখনই অনেক আপডেট ঘটনা থাকে, আপডেট তথ্য থাকে। তো এই মুহূর্তে বাংলাদেশে এবং বহির্বিশ্বে আলোচনা আছে যে শেখ হাসিনা আসলে কোন পথে আসছেন এবং বাংলাদেশে এসে কোথায় কিভাবে থাকবেন, এই আলাপ আলোচনাগুলো আছে আমাদের কৌতূহলী দর্শকদের মধ্যে। এই বিষয়ে যদি আপনি একটা ব্যাখ্যা বা আপনি কতটুকু কি জানেন? না, আমার যতটুকু, শুনুন, আমি তো একবার ওনাকে প্রশ্ন করেছিলাম যে যদি কোনোদিন সুযোগ পান তাহলে কিভাবে যাবে। উনি বলেছিলেন আমি বেনাপোল পেট্রাপোল হয়ে পদ্মা সেতু আমার তৈরি করা, কেমন আছে পদ্মা সেতু, কেমন আছে আমার পদ্মা, সেটা দেখতে দেখতে যেতে পারি। এবং পথে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আসবে। ফলে সেখানে গিয়ে আমি নিজের জন্মস্থান, নিজের জন্মভূমি সেটা দেখতে চাই। সেখানে আমার পিতা রয়েছেন, সেই পিতার
কল্যাণে এখানে আমি তার জন্য প্রার্থনা করতে যেতে পারি, এবং সেখান থেকে আমি নিশ্চয়ই ঢাকা শহরেও আসতে চাই। এটা তার স্বপ্ন, এটা তার, আমি বলছি না যে এই পথেই তিনি যাবেন, তবে এই স্বপ্নটা যখন আছে, তিনি কিন্তু বিমানে উড়ে চলে যাবেন এটা কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না। তিনি যে পথে এসেছিলেন সে পথে যাবেন, তিনি অন্য কোনো পথে যাবেন, নাহলে মানুষকে সঙ্গে নিয়ে তিনি যাবেন। সেটা যেতে গেলে তাকে সড়ক পথেই যেতে হবে, এবং সাধারণ মানুষ, কয়েক লক্ষ মানুষ তাকে রক্ষা করে নিয়ে যাবে। ফলে সেই জন্য মানুষের জনস্রোতের মধ্যে দিয়ে তিনি যেতে চান, এটুকুই যতটুকু আমি জানি। এটা নির্দিষ্ট ঘোষণা কিছু আমি এখন জানি না 5 তারিখ উনি করবেন কি, আমার মনে হয় না এত আগে ঘোষণা করে দেবেন, কারণ তাহলে হয় কি ওই পথে জঙ্গিরা তৈরি হয়ে থাকবে, জঙ্গিরা প্রস্তুত থাকবে। জঙ্গিরা তো হচ্ছে, কেউ কেউ তো হুমকিও দিয়েছে। যে বাংলাদেশে প্রতিনিয়ত বোমা উদ্ধার হচ্ছে, বোমায় আহত হচ্ছে, নানা ঘটনা ইতিমধ্যে ঘটছে। আপনি যে ব্যাখ্যাটা দেবেন যে তিনি সড়ক পথে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসবে, আমরা কদিন আগে একটা ব্যতিক্রম ঘটনা দেখেছি। ভারতীয় হাই কমিশনার আপনার বন্ধু দীনেশ ত্রিবেদী সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি প্রথম যখন প্রবেশ করলেন, এটা কি আমরা ট্রেলার করবো? দীনেশ ত্রিবেদীকে দেখিয়ে দিলেন যে এই পথে শেখ হাসিনা আসবেন, এমন কোনো আলামত? দেখুন, এটা মানে আমি বলবো যে এটা একটা বিজ্ঞানসম্মত অনুমান, এবং এটা খুবই স্বাভাবিক। এটা ট্রেলার যেটা বলছেন আপনি, নিশ্চয়ই ট্রেলার হতে পারে না। দীনেশ ত্রিবেদী আমাকে এরকম কিছু বলেননি। উনি বলেছেন আমি তো বিমানে যেতেই পারতাম, কিন্তু বিমানে গেলে গোটা দেশটা তো আমি প্রথম যাচ্ছি, ফলে দেশটা দেখতে দেখতে যেতে চাই, ফলে সেই জন্য মানুষের মধ্যে দিয়ে যেতে চাই। এবং সীমান্ত আমি পেরিয়ে এসেছি ঠিকই, তিনি বলেছিলেন তার অপব্যাখ্যা ঘটেছিল। তিনি বলেছিলেন দুই দেশের মধ্যে আমি তো কোনো ফারাক দেখছি না, তাই না? দুটো দেশেরই জনতা একই ভাষায় কথা বলেন, একই রকম স্বপ্ন দেখেন, একই রকম ভাবেন। তো সুতরাং সেই কথার ভিত্তিতে তিনি ভূপেন হাজারিকার গানের কলি উল্লেখ করেছিলেন। ভূপেন হাজারিকা তো, আপনারা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সম্মান জানিয়েছিলেন, ফলে তার বক্তৃতাকে যদি কেউ নেতিবাচক ভেবে থাকে, তাহলে তার মানসিক চিকিৎসা হওয়া জরুরি। কারণ তিনি বিকৃত মানসিকতার মানুষ, তিনি স্বাভাবিক মানসিকতার মানুষ নন। তিনি যদি বিকৃত করে করেন, এই বিকৃত, এই তো মনস্তাত্ত্বিক, এই জন্য মনস্তাত্ত্বিকরাই বলেন এই ধরনের যারা, যখন যার মধ্যে অর্থাৎ একটা সোজা কথায় বলা হয় না, একটা খোদ ধরা, অথবা মানসিকতাটাই হচ্ছে ষড়যন্ত্র। আসলে কি ষড়যন্ত্র হচ্ছে কোনো স্বাভাবিক প্রেমের কথাটাকে ষড়যন্ত্র বলা, এটা একমাত্র দানব ছাড়া কেউ ভাবতে পারে, তাই না? আসলে তারা তো ষড়যন্ত্র করেই তো এসছেন ক্ষমতায়, সবসময় ভাবছেন তাদের বলে কেউ ষড়যন্ত্র করে সরিয়ে দেবে। তা নয়, মানুষের ভালোবাসায় তারা তাদের আবার ইতিহাসের রাস্তা ঘুরে ফিরে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওনার আসার বিষয়ে আমরা একটা আলাপ করি। এতদিনে নিশ্চয় উনি কোথায় থাকবেন, কি অবস্থায়, বাংলাদেশে জঙ্গি আক্রান্ত বাংলাদেশ, যেহেতু ওনার সঙ্গে কারা আসবেন, কারা আদালতে আত্মসমর্পণ করবেন, এমন তালিকাও হচ্ছে, উনি বাংলাদেশে কোথায় কিভাবে থাকবেন এমন কোন আলাপ আলোচনা কি আছে কি? এটা মনে হয় তার জীবনের নিরাপত্তার কারণে এটা আপাতত গোপন রাখা হয়েছে, গোপন রাখা হয়েছে। এবং তিনি খুব স্বাভাবিক, তিনি যদি ঢাকা শহরে থাকতে না পারেন, তিনি গোপালগঞ্জে থাকবেন। গোপালগঞ্জের মানুষই হচ্ছে তার বর্ম, তাই না? তিনি তো অ্যাকচুয়ালি 5ই আগস্ট তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন, বলেছিলেন ওখানে গেলে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি ওখানে যাই। কিন্তু আপনাদের সেনাবাহিনী তারা একটা চক্রান্তের শরিক ছিল, তারা তাকে জানাজানো প্রকারানো দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া, একটা তারা জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল, এবং ভারত সরকারকে জানিয়েছিল উনি যদি না যান এখানে তাহলে তার হত্যা হতে পারে। ফলে ভারত সরকার অত্যন্ত উগ্রীব শেখ হাসিনার জীবন নিয়ে, ফলে ভারত সরকার সে কারণে বলেছিলেন যে হ্যাঁ আপনি পাঠিয়ে দেন। এবং আপনি মনে আছে আপনাদের এখানকার একটা
সংবাদপত্রে কয়েকদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেনাপ্রধান এসে তাকে বললেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান। সেটা যদি সত্য হয় তাহলে সেই পদত্যাগ পত্রটা করা হলো না কেন? সেই পদত্যাগ পত্রটা কোথায়? তাই না? পরবর্তীকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন আমি পদত্যাগ করতে পাইনি। ফলে সেনাবাহিনীর প্রধান তিনিও একটা অসত্য কথা বলছিলেন, যেটা ছাপা হয়েছে, তিনি পদত্যাগ করতে চান। পদত্যাগ করতে চান তো তাহলে পদত্যাগ করতে দিলেন না কেন? তিনি তো পদত্যাগ করতে চেয়েছিলেন, তার ভাষণও একটা প্রস্তুত ছিল, তাই না? এবং তিনি টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে একটা ভাষণও দিয়ে দিয়েছি, সেটাও তো দিতে দেওয়া হয়নি। কারণ পেছন থেকে ষড়যন্ত্রকারীরা হাজার হাজার মব তারা জড়ো করে তার জীবন সংশয় করার চেষ্টা করছিল। এইটা তো হচ্ছে প্রকৃত অবস্থা। ফলে সে কারণেই আমি বলবো যে এখন তিনি ফিরে গেলে কোথায় থাকবেন সেটা সম্ভবত গোপনই থাকবে আপাতত। শেখ হাসিনার অনেক শুভানুধ্যায়ী তো সেনাবাহিনীর মধ্যেও আছেন, তাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে ছেড়ে ঠিকই, কিন্তু তাদের সঙ্গে নিশ্চয়ই তার যোগাযোগ আছে, তিনি জানেন যে সেখানে তিনি থাকতে পারবেন কি পারবেন না। সেটা এখনো আমি নিশ্চিত নই। সেটা 5ই আগস্টের জন্য অপেক্ষা করি, তিনি কি বলেন, তার থেকে বাকিটা হয়তো তথ্য বিশ্লেষণ করে একটা জায়গায় যাওয়া যেতে পারে। আগামীকাল 5ই আগস্টের অপেক্ষায় আমরা অপেক্ষমান থেকে 4 আগস্ট। আগামীকাল 5 আগস্ট, ঠিক 2 বছর আগে বাংলাদেশের ইতিহাসকে উল্টো পথে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের পতন হয়েছিল, এবং সেই তাৎপর্যপূর্ণ দিনটি আগামীকাল। এবং আগামীকাল সেই সময়ের প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছিল, তার একটি বিশাল কর্মসূচি আছে, আমরা সেটি নিয়ে আলাপ করবো। কিন্তু তার আগে একটু পূর্বাপর বিশ্লেষণ করে আমরা সেই আলাপে যেতে চাই। শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে, এখন আর ঘোষণার মধ্যে নেই, আমরা এটি নিশ্চিত। সার্জিও করে ঢাকা সফর এবং 5 তারিখের কর্মসূচি, এই মুহূর্তে আপনি ঢাকার সরকারের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন দেখছেন, কিভাবে দেখছেন? ভালো প্রশ্ন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 5ই আগস্টের পর বাংলাদেশে যে একটা ধরনের উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল এবং অনেকের ধারণা হয়েছিল বাংলাদেশ বোধহয় নতুন ভাবে গড়তে চলেছে, নতুন ভাবে গড়ে উঠবে, সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। 2 বছরের পরে আজকে কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। তাদের কাছে মনে হয়েছে 2024-এর 4 আগস্টের আগে পর্যন্ত বাংলাদেশটা ভালো ছিল। সেটা বাংলাদেশের অধঃপতনটা 5ই আগস্ট থেকে ঘটছে। এবং তাদের যে আমি দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার, তাদের যে প্রতিক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিছু বললেই, কোনো কর্মসূচি দিলেই তারা নড়ে চড়ে বসেন, অথচ তারা প্রকাশ্যে বলবেন তো আওয়ামী লীগ বলে তো কিছু নেই, তারা তো অপ্রাসঙ্গিক। এতটাই অপ্রাসঙ্গিক যখন, এবং তাদের নিয়ে এত চিন্তা ভাবনা কেন? ভারত সরকারকে ডেকে, তার হাই কমিশনকে ডেকে উদ্বেগ প্রকাশ করতে হয় কেন? অপ্রাসঙ্গিক তো, কোনো তো প্রভাব পড়বে না কিছু। তার মানে তারা জানেন যে 5ই আগস্টের থেকে বাংলাদেশের যে চাকা ঘুরিয়ে দিয়েছিল বলে আপনি বললেন, সেই চাকা উল্টো পথে আবার সঠিক পথে ফিরে আসার একটা প্রত্যাবর্তন। এটা শেখ হাসিনার প্রত্যাবর্তন না, এটা বাংলাদেশের আবার স্বর্ণযুগের প্রত্যাবর্তনের যাত্রা নতুন শুরু হবে, সেইটা আমি অন্তত মনে করি। সে কারণেই এরা যারা সেই স্বর্ণ যুগের বাংলাদেশকে যারা চান না, যারা একটা অন্ধকার যুগ তৈরি করে রাখতে চান, এটা তাদের আতঙ্ক দেখতে পাচ্ছি। তাদের আতঙ্ক ফুলে ফেপে উঠেছে এবং এমনটাই উঠেছে, মানে নানা রকম বিভ্রান্তিকর মন্তব্য করছেন। কিন্তু ইতিহাসের চাকাকে রোধ করা যায় না, সেই চাকা ঘুরবেই এবং এইবারের চাকা সঠিক পথে এগোবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আপনি সেটি উল্লেখ করলেন যে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দুজনের মধ্যে বৈঠক হয়েছে এবং
মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ফরেন অ্যাফেয়ার্স বিবৃতি দিয়েছে তারা যে তাকে বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে না পারে। এর তাৎপর্য কি? এর কি কোনো প্রভাব আছে ভারত সরকারের কাছে? মানে তারা তো তার মানে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং রাজনীতিকেই ভয় পান, সেটাই সেই কারণে বলছেন। দেখুন, বাংলাদেশে সকলের প্রায় মুখ বন্ধ করে রেখেছেন, সেটা গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী যারা কিঞ্চিত বিপক্ষে কথা বলতে পারেন, সমালোচনার সুরে কথা বলতে পারেন, সরকারি কাজকর্ম নিয়ে সমালোচনা করবেন, তাদের মুখ বন্ধ রাখার একটা প্রক্রিয়া আছে। এবার তারা চান প্রতিবেশী ভারতেও তাদের কার্যত সেটা হচ্ছে এক ধরনের নির্দেশ যে, এবং প্রথম কথা বাংলাদেশ ভারতকে নির্দেশ দেওয়ার কি, ভারত সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও সার্বভৌম রাষ্ট্র, সেখানে তারা যা কিছু করছেন তাতে ভারত তো কোনো হস্তক্ষেপ করছে না। ভারত তো দিয়ে একবারের জন্য এখানকার হাই কমিশনারকে তলব করে বলেননি যে ওটা করবেন না, এটা করবেন না, চীনে যাবেন না, পাকিস্তানের সঙ্গে দচুক্তি করবেন না, এসব তো কখনো বলেনি ভারত। ভারত বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, তারা তাদের স্বার্থে যেটা বোঝেন ভালো, সেটা তার প্রতিক্রিয়া খারাপ হতে পারে, তারা যেটা মনে করছেন ভালো তারা তা করছেন, তাহলে ভারত তো কোনোদিন হস্তক্ষেপ করেন। অর্থাৎ ভারতে কি ঘটছে, যে বা যেখানে ইনি থাকুন তিনি তাকে নিয়ে তাদের এত চিন্তা কেন? ফলে এটা তো অপ্রাসঙ্গিক বিষয় আমার মনে হয়। আমি যতদূর জানি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত সকাল পর্যন্ত আমি জানি যে যে অনুষ্ঠানটা হওয়ার কথা আছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে সন্ধ্যা ভারতীয় সময় সন্ধ্যে 6:30, সেটা লাইভ টেলিকাস্ট হবে। ফলে সেটা এখনো পর্যন্ত কিন্তু সেই প্রোগ্রাম মানে বাতিল কিছু হয়নি। দ্বিতীয়ত শেখ হাসিনা সঙ্গে এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সমঝোতা বা বোঝাপড়া, যেখানে ভারত সরকার তো ফরেন করেসপন্ডেন্ট, ভারতীয় গণমাধ্যম তো দূরের কথা, বিদেশি গণমাধ্যমকে ভারত নির্দেশ দেবে এ তো সম্ভব নয়, তাই না? এই যে বিদেশি গণমাধ্যম তো তারা তো বলবে ভারত আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছে, সে তো ভারতের পক্ষে লজ্জাজনক বিষয়। বাংলাদেশের লাজ লজ্জা বলে কিছু নেই, তারা যতটাই যে যাই মনে কর, তারা ভাবে নিজের আনন্দে নিজেরাই থাকেন, নিজেরাই একে অপরের পরস্পরের পিঠ চুলকান বা পৃষ্ঠপোষকতা করেন, যে তারা খুব দারুণ কিছু করছেন। কিন্তু গোটা বিশ্বের কাছে যে মুখ উঠছে সেটা তারা বুঝতে পারেন না। এটা ভারতের পক্ষে তারা যেটা করতে পারেন ভারতের পক্ষে করা সম্ভব না। ভারত না তো শেখ হাসিনাকে বলতে পারে তিনি, প্রথম কথা তিনি কোনো বন্দী নন, একজন কারাবন্দী মানুষের যে স্বাধীনতা থাকে না, শেখ হাসিনা তো বন্দী নন, তিনি এখানে তার প্রাণ সংশয়ের কারণে ভারত তাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছে, এবং তিনি শুধু অতিথি নয়, তিনি একজন সম্মানিত অতিথি। এবং সেই সম্মানিত অতিথি তার কি তিনি কি করবেন না করবেন এটা তাকে তো নির্দেশ দেওয়া যায় না। এটা ভারত সরকার বলে হ্যাঁ, এখন এখানে বসে তিনি যদি আওয়ামী লীগের কোন একটা সাইনবোর্ড খুলে সেটা যদি কিছু করেন, সেটাতে নিশ্চয়ই ভারত সরকার সেটা চাইবে না। সেটা যারা আছেন কলকাতাতে সেটাও তারা করেন না। আর দ্বিতীয়ত দিল্লিতে শেখ হাসিনা আছেন, তিনি সেখানে নেতা নেত্রী ইত্যাদি অনেকের সঙ্গে সাক্ষাৎ করছেন, সাক্ষাৎ করবেন, আগামী দিনেও করবেন। তাকে তো সেই বিধিনিষেধ আরোপ করা যায় না তার উপরে। ফলে এটা বাংলাদেশ বুঝতে পারছেন না। এটা আসলে তাদের, আমার মনে হয় তারা যে ভয় পেয়েছেন সেটাই বুঝতে, মানে এটা তো একমাত্র সেই বিখ্যাত পল রবসনের গানের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, ওরা আমাদের গান গাইতে দেবে না, পল রবসন, তাই না? তাই বলে কি পল রবসনের মুক্তির আকাঙ্ক্ষা কি বন্ধ হয়ে গিয়েছিল? তিনি তো গান গেয়েছেন, তাই না? এবং তার যে তাকে গান গাইতে দেওয়া হবে না এই নির্দেশটাই গানের বয়ান, তাই না? আগামীকাল 5 অগাস্টের প্রোগ্রামটি আসলে কি ঘটতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে, এটির কি কোনো আভাস পেয়েছেন আপনি? আপনি নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকবেন। না, আমি তো মানে সাংবাদিক হিসেবে সেখানে থাকবো, সাংবাদিক হিসেবে থাকবো, এবং অবশ্যই এটা খুবই দিল্লিতে সাংবাদিক